আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী বাংলা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এই পর্বে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় পৃষ্ঠা নং 58। পৃষ্ঠা নং 58-তে যে খালিঘরটি রয়েছে তিনটি, সেটি আজকে আমরা এই পর্বে সমাধান করব। তিন 3.3.2 পড়ে কি বুঝলাম। ইবনে বতুতার ভ্রমণ রচনার ভিত্তিতে নিচের কয়েকটি প্রশ্ন দেওয়া আছে। তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। ক, এই রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপনা করা হয়েছে? খ, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি। কী কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে মনে করো? গ, দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। চলো আমরা এই তিনটি প্রশ্নের সমাধানটি দেখি। ক, এ রচনায় ইবনে বতুতাকে কী ধরনের ব্যক্তি হিসেবে উপস্থাপনা করা হয়েছে? উত্তরটি হচ্ছে, ইবনে বতুতাকে ভ্রমণ রচনাটিতে ইবনে বতুতাকে একজন ভ্রমণ পিপাসু মানুষ, পর্যটক বা পরিবারজক হিসেবে উপস্থাপন করা হয়েছে। রচনাটি পড়লে দেখা যায় যে ইবনে বতুতা মরক্কোতে জন্মগ্রহণ করে মাত্র 22 বছর বয়সে হজের উদ্দেশ্যে জন্মভূমি থেকে রওনা হন, আর তখন থেকে শুরু হয় তার ভ্রমণ জীবন। ইউরোপ, আফ্রিকা, এশিয়া সহ পৃথিবীর অনেক জায়গায় তিনি ঘুরে বেরিয়েছেন। 28 বছরে তিনি মোট 95,000 মাইল পথ পর্যটন করেন। মুসলিম অধ্যুষিত দেশগুলিতে তিনি অধিক ভ্রমণ করেন। ভারত ভ্রমণকালে তিনি বাদশাহ সুলতান মুহাম্মদ মোগল কর্তৃক বিশেষ সম্মানস্বরূপ কাজীর দায়িত্বে নিযুক্ত হন। ইবনে বতুতা প্রায় 9 বছর দিল্লিতে থাকেন। তার বিশাল এই ভ্রমণ বৃত্তান্ত হতে এই উপমহাদেশের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। অর্থাৎ রচনাটিতে ইবনে বতুতাকে একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। খ, কিন্তু দেশে ফিরেও তিনি স্থির থাকতে পারেননি। কী কারণে ইবনে বতুতা স্থির থাকতে পারেননি বলে মনে করো? ইবনে বতুতা ছিলেন বিশ্ববিখ্যাত এক পর্যটক। তিনি পৃথিবীর প্রায় 40টি দেশ ভ্রমণ করেছিলেন। মাত্র 22 বছর বয়স হতে তিনি ভ্রমণ শুরু করেন। হজের উদ্দেশ্যে বের হয়ে তিনি প্রথমে আফ্রিকার প্রধান শহরগুলো ভ্রমণ করেন এবং তারপর মিশরে যান। সেখানে থেকে তিনি আলেকজান্দ্রিয়া, সিরিয়া হয়ে মক্কা শরীফে গিয়ে হজ সম্পন্ন করেন। হজ শেষে তিনি ইরাকে যান। ইরাক হতে তিনি যান ইয়েমেনে। এরপর আনাতোলিয়া হয়ে ইউরোপে পৌঁছান। তারপর তিনি আসেন ভারত উপমহাদেশে। ভারতে তিনি অনেক সময় অবস্থান করেন। এভাবে একের পর এক দেশ ভ্রমণ করে প্রায় 25 বছর তিনি স্বদেশে ফিরে যান। কিন্তু ইবনে বতুতা ছিলেন পরিব্রাজক। তার মন কখনো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারেনি। ইবনে বতুতা নতুনের উদ্দেশ্যে বরাবরই ছুটে যেতে চাইতেন, আর এই কারণেই তার ভ্রমণ পিপাসু মন দেশে ফিরেও স্থির থাকতে পারেনি। 25 বছর পর স্বদেশে ফিরেও তিনি আবার বের হন সুদান ভ্রমণের উদ্দেশ্যে। গ, দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণের ব্যাপারে তোমার কোনো অভিজ্ঞতা, ইচ্ছা বা মতামত থাকলে তা উল্লেখ করো। উত্তরটি হচ্ছে, আমাদের দেশে প্রাচীন সভ্যতার বিভিন্ন নিদর্শন রয়েছে। এবার গ্রীষ্মের ছুটিতে আমি আমার পরিবারের সঙ্গে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার ভ্রমণে গিয়েছিলাম। আমার খুব ভোরে ঢাকা হতে নওগাঁর উদ্দেশ্যে রওনা হলাম। নওগাঁর
বালুডাঙ্গা বাস টার্মিনাল হতে সরাসরি বাস যোগে আমরা সেই ঐতিহাসিক ও কাঙ্ক্ষিত জায়গায় পাহাড়পুর বৌদ্ধবিহারে গিয়ে পৌঁছালাম। বিহারটি ঘুরে দেখতে গিয়ে প্রথমেই চোখে পড়ল এর চারকোনা আকৃতির ভূমি পরিকল্পনা উপর। এর চারদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। সীমানা দেয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। উত্তর দিকে ৪৫টি এবং অন্য ৩টি দিকে রয়েছে ৪৪টি করে কক্ষ। কক্ষগুলোর প্রতিটিতেই দরজা আছে। উত্তর দিকে মাঝ বরাবর রয়েছে প্রধান ফটক। এছাড়া রয়েছে উন্মুক্ত প্রাঙ্গণ। এটির দক্ষিণে অনেকগুলো স্নানাগার ও শৌচাগার রয়েছে। এছাড়া দক্ষিণ পূর্ব দিক রয়েছে সন্ধ্যাবতীর ঘাট। সন্ধ্যা ঘাট থেকে প্রায় ১২.২ মিটার দক্ষিণ পশ্চিমে রয়েছে একটি গন্ধেশ্বরী মন্দির। এরপর আমরা গেলাম পাহাড়পুর সংলগ্ন জাদুঘরে। সেখানে দেখলাম বিভিন্ন ধরনের মূর্তি, যেমন বেলে পাথরের চামুণ্ডা মূর্তি, লাল পাথরের দণ্ডায়মান শীতলা মূর্তি, কৃষ্ণ পাথরের শিবলিঙ্গ, বেলে পাথরের মনসা মূর্তি প্রভৃতি। এই বিষয়গুলো আমাদের মুগ্ধ করেছে। আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো কত উন্নত তা এই পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে আমরা বুঝতে পারলাম। আজকে আমরা এই পর্বে পৃষ্ঠা নং ৫৮ যে ৩টি প্রশ্ন রয়েছিল সেটি আমরা সমাধান করেছি। পরবর্তী পর্বে আমরা পৃষ্ঠা নং ৫৯-এর যে উপর যে খালি ঘরটি রয়েছে এবং নিচে যে ছকটি রয়েছে সেটি আমরা পরবর্তী পর্বে অথবা ক্লাসে সমাধান করে দেওয়া হবে। আজকে পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।